সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তোমরা জানো, গত ক্লাসে আমরা ভাষা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম। ভাষা কি, ভাষার যে রীতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে ক্লাস শুরু করার আগে গত ক্লাসে যা পড়িয়েছি, যেহেতু তোমাদের কাছে পাঠ্য বই আছে, আশা করি সবাই ভালোভাবে পড়ে নিয়েছো। তারপরে একটু আমাদের যাচাই করে দেখতে হবে। তো প্রথম প্রশ্ন, আচ্ছা দেখি, প্রথম প্রশ্ন করি, প্রীতম বলো। জি স্যার, বলেন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত আছে? ৩,৫০০-এর বেশি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। পরের প্রশ্ন হচ্ছে আতিয়া সিদ্দিকার কাছে, বলো তো দেখি বাংলা পৃথিবীর কততম ভাষা? চতুর্থতম। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। রাফসান রাফি বলো। জি স্যার। রাফসান রাফি বলো, ভাষা রূপ কয়টি? বাংলা ভাষা রূপ কয়টি? স্যার, বাংলা ভাষার রূপ দুইটি, মৌখিক আর লৈখিক। মৌখিক আর হচ্ছে লৈখিক। ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ফাবিহা বুশরা বলো দেখি লেখ্য রূপের কয়টি রীতি রয়েছে? জি স্যার, আরেকবার বলেন। ভাষার লেখ্য রূপের কয়টি রীতি রয়েছে? দুইটি। কি কি? সাধু রীতি আর চলিত রীতি। হ্যাঁ, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে তোমাকেও। আচ্ছা, পরের প্রশ্ন ইমামের কাছে। ইমাম বলো, বাংলা ভাষায় কতজন মানুষ কথা বলে থাকে? স্যার, এর আগে ক্লাস করনি? শনিবারে ভিডিও ক্লাস দিয়েছে গ্রুপে, তাও যদি না দেখো তাহলে কি করে হবে? দশম শ্রেণীতে উঠেছো, এখন অবশ্যই সব সব দিক দিয়ে সিরিয়াস হতে হবে কোনোভাবেই যেন, কারণ 9-এ 1 বছর তোমরা কিন্তু ঠিক মতো পড়ো নাই। এই 1 বছরের পড়া এমনি ডিউ আছে, এটা ভালোভাবে না আয়ত্ত করতে পারলে এসএসসি পরীক্ষায় একটা খারাপ প্রভাব পড়বে, বুঝছো? এই কারণে আমরা প্রথম থেকে শুরু করেছি, যেগুলো রিভিশন ক্লাস আছে সেগুলো দিয়ে শুরু করেছি। কারণ হচ্ছে এগুলো ভালোভাবে না পড়লে পরবর্তীতে সমস্যা হবে। নৈবেত্তিক 30টা নৈবেত্তিক থাকে পুরো বই থেকে, 216টা পৃষ্ঠা রয়েছে। মানে অধ্যায় ভিত্তিক যদি ভালো করে না পড়ো, একদিনে সব পুরো বইটা পড়া আসলে সম্ভব নয়। ইশতিয়াক আহমেদ বলো দেখি, বাংলা ভাষায় কতজন মানুষ কথা বলে থাকে? আমার মনে হয় সবারই আরো বেশি সচেতন হওয়া দরকার প্রথম থেকেই, যাতে কোনোভাবেই আমাদের পড়াশোনা ঘাটতি আমরা লক্ষ্য না করি, বুঝছো? এটা সেভাবে পড়তে হবে। তো আজকে আমরা বাংলা ভাষার শব্দ ভান্ডার সম্পর্কে পড়বো। আমরা আগেই বলেছি বাংলা একটি সমৃদ্ধ ভাষা। পৃথিবীতে বাংলা ভাষার স্থান 4র্থতম। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা, মায়ানমার এবং যারা প্রবাসী বাঙালি রয়েছে, যে বাংলা ভাষায় কথা বলে থাকে, এদিক দিয়ে বাংলা ভাষায় প্রায় 30 কোটি মানুষ কথা বলে থাকে। অর্থাৎ বাংলা একটি পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা। তাহলে জনসংখ্যার দিক থেকে যখন 4র্থতম ভাষা, তখন অবশ্যই এ ভাষার শব্দ ভান্ডারও অনেক সমৃদ্ধ। বাংলা ভাষায় যে শব্দগুলো ব্যবহৃত হয়, সেই শব্দগুলোকে উৎপত্তি বা উৎসগত দিক থেকে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত যে শব্দ আছে 5 প্রকারের, এগুলো হচ্ছে উৎস বা উৎপত্তিগত প্রকার ভেদ।
একটি হচ্ছে তৎসম শব্দ, দুই হচ্ছে অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। তৎসম শব্দ, তৎ এই শব্দটি হচ্ছে একটি পারিভাষিক শব্দ। যে শব্দটি বোঝানোর জন্য ব্যাখ্যার প্রয়োজন হয় সেই শব্দগুলোকে পারিভাষিক শব্দ বলা হয়ে থাকে। তো তৎসম শব্দটি একটি পারিভাষিক শব্দ, কারণ তৎ শব্দের অর্থ হচ্ছে তার, আর সম শব্দের অর্থ হচ্ছে সমান। তাহলে তৎসম মানে তার সমান, কিন্তু এখানে তৎসম শব্দ বলতে এই তার সমান দিয়ে যে আমাদের আবিধানিক অর্থটি রয়েছে সেটি বোঝাচ্ছে না, বরং বোঝাচ্ছে সংস্কৃত শব্দকে। অর্থাৎ তৎসম মানে সংস্কৃত শব্দ, যে শব্দগুলো কোনো ধরনের পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে বা বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। অর্থাৎ সংস্কৃত ভাষায় প্রচলিত শব্দ কোনরূপ পরিবর্তন ছাড়াই আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। যেমন আমরা বলতে পারি সূর্য একটি তৎসম শব্দ, চন্দ্র একটি তৎসম শব্দ, তারপরে নক্ষত্র, ভবন, মনুষ্য, হস্তি ইত্যাদি অনেক শব্দ রয়েছে, হস্ত, এগুলো সবই আমাদের সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। এই শব্দগুলো, এই সংস্কৃত শব্দ বা তৎসম শব্দগুলো ব্যবহৃত হয় লেখ্য রীতিতে, অর্থাৎ ভাষার একটি রীতিতে বেশি ব্যবহৃত হয়। সেই রীতিটি কি? রিফাত বলো দেখি, বাংলা ভাষায় কোন রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি? রিফাত কথা বলতে, পারিভাষিক, হ্যাঁ কোন রীতিতে? স্যার স্যার আমি বলবো, হ্যাঁ বলো। সাধু রীতিতে। হ্যাঁ, সাধু রীতিতে বাংলা ভাষায় সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি, কারণ এই তৎসম শব্দগুলো আসলে একটু গরুগম্ভীর শব্দ এবং উচ্চারণটা আমাদের কাছে অনেক মানে সহজবোধ্য না, সহজসাধ্য না। এই শব্দগুলোর মধ্যে একটু কাঠিন্য ভাব রয়েছে, কারণে সাধু রীতিরই আসলে গুরুগম্ভীর ভাষা আমরা বলা হয়, যেহেতু কৃত্রিম ভাবে এই শব্দগুলো সৃষ্টি করা হয়েছে বা ব্যবহৃত হয়, এ কারণে এই সাধু রীতির মধ্যে একটি কৃত্রিমতা রয়েছে। তা আমাদের যে শব্দগুলো সাধু রীতিতে ব্যবহৃত হয় সেই শব্দগুলো মূলত তৎসম শব্দ, তৎসম শব্দ। এরপরে আসো অর্ধ তৎসম শব্দ। অর্ধ শব্দের অর্থ আমরা জানি, অর্ধ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, মানে আধা তৎসম, অর্ধেক সংস্কৃত আর অর্ধেক সংস্কৃত না। আমরা কিন্তু গল্প জানি, অনেক ধরনের গল্প আছে, যেমন আমাদের প্রচলিত যে কথাগুলো আছে, ধরো সন্তানের কথা যদি বলা হয়, বাবা একটু আদর কম করে, মা একটু আদর বেশি করে, তো অর্ধ তৎসম শব্দগুলো সেই ধরনের শব্দ। অর্থাৎ বাবাই বাসা থেকে বের করে দিয়েছে, মায়ে আবার ডেকে নিয়ে এসে বাসার কাছে স্থান দিয়েছে বসবাসের জন্য। অর্থাৎ এই শব্দগুলো পরিপূর্ণভাবে পরিবর্তন হয়নি, অর্থাৎ পরিবর্তনের সময় কিছুটা তার পিছু টান ছিল, অর্থাৎ মূল ভাষা থেকে একেবারে বেরিয়ে এসে নতুন রূপে আবির্ভূত হওয়ার মতো পরিবর্তন না হয়ে যখন মূল ভাষার কিছু কিছু বিষয়
কিছু কিছু টান ভাষার মধ্যে লক্ষ্য করা যায়, সেই শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন সূর্য একটি তৎসম শব্দ। কাজী নজরুল ইসলাম বলেছিলেন কি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। তাহলে সূর্য হয়ে যাচ্ছে সূর্যি, অর্ধ তৎসম শব্দ। চন্দ্র চন্দ, তারপরে গৃহিণী গিন্নি, জ্যোৎস্না জ্যোৎস্না, এভাবে কিন্তু পরিবর্তিত হয়ে যখন শব্দটা সামান্য পরিবর্তন হয়েছে, কিঞ্চিত পরিমাণে পরিবর্তন হয়েছে, তখন শব্দগুলোকে বলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আর তদ্ভব শব্দ, এই তদ্ভব শব্দটিও একটি পারিভাষিক শব্দ। এই তদ্ভব শব্দের অর্থ হচ্ছে তার থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে পরিবর্তনের মাধ্যমে যে শব্দটি বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দের অর্থ হচ্ছে তার থেকে উৎপন্ন, মানে এই শব্দগুলোর মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় এবং সংস্কৃত শব্দ পরিবর্তন হয়েছে প্রাকৃত ভাষার মাধ্যমে। প্রাকৃত একটি ভাষার রূপ। আমরা বাংলা ভাষার উৎপত্তি আলোচনা করতে গিয়ে দেখেছি যে বাংলা ভাষা যে আদি রূপ বৈদিক ভাষা, তারপরে সংস্কৃত রূপে আসছে, সংস্কৃত থেকে প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষার পরবর্তীতে অপভ্রংশ, তারপরে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তো প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে এই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় নতুন রূপে আবির্ভূত হয়েছে, সেই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব কোন ধরনের শব্দ বলেছি ইসমাইল? সংস্কৃত থেকে বাংলায় পরিবর্তনের মাধ্যমে এসেছে যেগুলো। এই শব্দগুলোকে কোন ধরনের শব্দ বলে? তদ্ভব একটি পারিভাষিক শব্দ। তদ্ভব একটা পারিভাষিক শব্দ এবং সংস্কৃত ভাষা থেকে পরিবর্তনের মাধ্যমে আসে, যেহেতু নতুন রূপে আমাদের বাংলা ভাষায় আগত, এই কারণে এই শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়ে থাকে। তদ্ভব শব্দের অপর নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ। এই তদ্ভব শব্দের মূল কোন ভাষায় পাওয়া যায় রিয়া? জি স্যার। তদ্ভব শব্দের মূল কোন ভাষায় পাওয়া যায়? সংস্কৃত ভাষায় পাওয়া যায়। হ্যাঁ, সংস্কৃত ভাষায় পাওয়া যায় খাঁটি বাংলা তদ্ভব শব্দের রূপ। তাহলে যেহেতু পরিবর্তন, আমরা একটু দেখতে পারি, যেমন হস্ত একটি সংস্কৃত শব্দ, এর প্রাকৃত রূপ হচ্ছে হত্থ থেকে হাত। এই হাত শব্দটি আমাদের তদ্ভব শব্দ। চন্দ্র চন্দ্র চাঁদ, মনুষ্য থেকে মানুষ, এভাবে কিন্তু আমাদের পরিবর্তিত হয়ে সবগুলো শব্দরই আমরা তদ্ভব রূপ পেয়ে থাকি। এবং এই তদ্ভব শব্দটি বেশি ব্যবহৃত হয় ভাষার কোন রীতিতে? ফারহানা বলো তো, ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? জি স্যার, আরেকবার বলেন। তদ্ভব শব্দ ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? সাধু রীতি। হয় নাই, চলিত রীতিতে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। আসলে আমাদেরকে যে রীতির 4টি করে বৈশিষ্ট্য বা 5টি করে বৈশিষ্ট্য আমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে, এগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। সাধু রীতি হচ্ছে তৎসম শব্দবহুল রীতি, আর চলিত রীতি হচ্ছে তদ্ভব শব্দবহুল রীতি। যেহেতু চলিত রীতিটার উৎপত্তি হয়েছে মূলত মানুষের মুখের ভাষা থেকে, মানে মৌখিক রূপ থেকে, এই কারণে চলিত রীতিতে আমাদের সহজ সহজ শব্দগুলো বেশি প্রচলিত হয়, মানে তদ্ভব শব্দগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আসো আমাদের দেশি শব্দ। দেশি শব্দগুলো আমাদের এদেশের আদিম যারা অধিবাসী ছিল তারা ব্যবহার করত। তাহলে আদিম অধিবাসীদের ভাষা এবং সংস্কৃতি থেকে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় আগত, সেই শব্দগুলোকে বলা হচ্ছে দেশি শব্দ।
এই দেশি শব্দগুলোর মধ্যে কতগুলো শব্দ রয়েছে যে শব্দগুলো আসলে কোন ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় আগত তা নির্ণয় করা যায়। আদিমতম রূপটি ভাষাটি আমরা জানতে পারি। এরকম 3টি শব্দ আমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে। যেমন কুড়ি, একটি শব্দ, এটি হচ্ছে কোল ভাষা থেকে আগত। পেট তামিল ভাষা থেকে আগত। চুলা মুন্ডারি ভাষা থেকে আগত। এছাড়াও ডাব, ডাগর, ঢেকি, কোলা এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দেশি শব্দ। তাহলে এই যে আমরা হদিস পাওয়া যায়, আবার কখনো কখনো পাওয়া যায় না। সব শব্দেরই হদিস কিন্তু আসলে পাওয়া যায় না। কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আমরা হদিস পেয়েছি। এর মধ্যে 3টি শব্দ আছে কুড়ি, মানে কোল ভাষার শব্দ হচ্ছে আমাদের কুড়ি। তারপরে পেট তামিল ভাষার শব্দ, চুলা বা উনুন যেটি বলা হয় রান্নার কাজে আমরা ব্যবহার করি, সেই শব্দটি আসলে মুন্ডারি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। দেশের আদিবাসীরা মানে যারা অধিবাসী ছিল তারা এই শব্দগুলো ব্যবহার করত। এছাড়াও বাংলা যেহেতু একটি সমৃদ্ধ ভাষা, পৃথিবীর বৃহত্তম 4র্থতম ভাষা বাংলা, অতএব এই বাংলা ভাষার শুধু এদেশের মানুষের মুখের ভাষা থেকেই সমৃদ্ধি লাভ করেছে তা কিন্তু নয়। এদেশে অনেক মানুষ এসেছে, তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছে, তারা ধর্ম প্রচারের জন্য এসেছে, এখানে এসে বসবাস শুরু করেছে। আমাদের বাঙালিরা বহুদিন বিদেশিদের দ্বারা শাসিত হয়েছে। সেই 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলাদেশ দখল করে নিল, তখন কিন্তু তখন থেকে আমরা বিদেশিদের শাসনে, ইংরেজরা 200 বছর শাসন করেছে। আমরা বাংলাদেশে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ। এদেশে মধ্যপ্রাচ্য থেকে, আরব থেকে, ইরাক থেকে, ইরান থেকে, আফগানিস্তান থেকে বহু মানুষ ধর্ম প্রচারের জন্য বাংলাদেশে এসে বসবাস শুরু করেছিল। তাদের ভাষা থেকেও অনেক শব্দ আমরা আমাদের বাংলা ভাষায় নিয়ে এসেছি। এছাড়াও ইংরেজরা আমাদের 200 বছর ধরে শাসন করেছে, ইংরেজি ভাষার অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। বর্তমানে আমরা বহু শব্দ ব্যবহার করি যে শব্দগুলো সরাসরি ইংরেজি শব্দ, যেমন কম্পিউটার, যেমন মোবাইল, তারপরে ইন্টারনেট, চেয়ার টেবিল, এগুলো সবই কিন্তু আমাদের ইংরেজি শব্দ। আসলে এই ইংরেজি শব্দগুলো আমাদের বর্তমানে ইংরেজি শব্দ হিসেবে না, বাংলা শব্দ হিসেবে আমরা ব্যবহার, কারণ এগুলো আত্মীকরণের মাধ্যমে এই শব্দগুলোকে আমরা নিয়ে নিয়েছি। তো এভাবে আসলে ভাষা সমৃদ্ধ হয়েছে, বিদেশি ভাষা থেকে বহু শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে ভারত, ভারতের বিভিন্ন অঞ্চল মানে হিন্দি ভাষা থেকেও বহু শব্দ আমাদের বাংলা ভাষায় আগত। এবং বাংলা ভাষার যে আদি রূপ, আমরা যদি এর জন্ম রহস্য দেখতে যাই, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্ভুক্ত। এবং এই ভারতীয় উপমহাদেশে যে ভাষাগুলো প্রচলিত রয়েছে এই ভাষাগুলোর মধ্যে শব্দগত দিক থেকে কিন্তু অনেক মিল আমরা লক্ষ্য করে থাকি। তো বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলোকে বলা হয় বিদেশি শব্দ। এই বিদেশি শব্দ নিয়েও আমাদের বাংলা ভাষা। সৌরভ কিছু বলবা? না স্যার। আচ্ছা, বাংলা ভাষাও একটি সমৃদ্ধ রূপ লাভ করেছে। তো আমরা এই যে সমৃদ্ধ রূপটি আমরা পাচ্ছি, বর্তমানে একটি সমৃদ্ধ ভাষায় পরিণত হয়েছে বাংলা। তাহলে এই বাংলা ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলো উৎসগত দিক থেকে প্রকারভেদ আমরা ইতিমধ্যেই জেনে নিয়েছি। তো আমরা গত ক্লাসে ভাষা নিয়ে আলোচনা করছি, আজকে আমরা আলোচনা করলাম বাংলা ভাষার শব্দ ভান্ডার নিয়ে। তো এই গত 2 দিনের ক্লাস নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমরা জানতে চাইবো। তার আগে একটু কথা বলে নিই তোমাদেরকে। তোমরা যারা এই যে আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমরা শুধু একা নয়, আরো অনেক শিক্ষার্থী রয়েছে,
6 জন শিক্ষার্থী দশম শ্রেণীতে, সেখানে উপস্থিত মাত্র 16 জন, এত কম 18 জন বা 20 জন 22 জন করে উপস্থিত থাকো, আসলে আরো বাকি তাহলে দেখো প্রায় 90% শিক্ষার্থী অনুপস্থিত, 10% শিক্ষার্থী উপস্থিত, বাকিরা কিন্তু এখনো উপস্থিত হচ্ছে না। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে বলবা যে অবশ্যই যেন ক্লাসে উপস্থিত থাকে। আজকের আলোচনা থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। 5 মিনিট সময় বা 2 মিনিট সময়, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমি আলোচনা করে দিচ্ছি যদি কোনো অংশ না বুঝে থাকো। কারো প্রশ্ন নেই? আচ্ছা, কারো প্রশ্ন না থাকলে আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই বুঝেছো। তাহলে আমরা নিজেরা একটু প্রশ্ন করে নিই। স্যার প্রশ্ন আছে বলছি। হ্যাঁ বলেন। এই যে স্যার বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এখানে স্যার এই যে কিঞ্চিত পরিবর্তিত মানে এখানে বুঝতে পারছেন এটা? কিঞ্চিত মানে সামান্য, ও সামান্য পরিবর্তন হচ্ছে, অল্প পরিমাণে পরিবর্তন হচ্ছে, পুরোটা হয়নি। আমরা দেখো একটি শব্দ আছে গৃহিণী, এই শব্দটি পরিবর্তিত হয় গিন্নি। এখানে দেখো Yes, sir. যে শব্দগুলো আছে, যে বর্ণগুলো আছে, সে বর্ণগুলো কিন্তু এখানে আছে Yes, sir. এবং আহ, একটু উচ্চারণগত দিক দিয়ে কিন্তু একটু টান রয়েছে, মানে এই শব্দের সাথে একটু টান রয়েছে। গৃহিণী একটু কষ্ট মনে হয়, এই আমরা গিন্নি বলে দিচ্ছি, খুব সহজেই উচ্চারণ করেছি। আমাদের জ্যোৎস্না, এই শব্দটি জ্যোৎস্না উচ্চারণ করা একটু কষ্টকর, এটাকে আমরা একটু সামান্য পরিবর্তন করে বলছি জ্যোৎস্না। Yes, sir. কুৎসিত, বুঝেছি। হ্যাঁ কুৎসিত না বলে বলছে কুৎসিত। এই যে সামান্য পরিবর্তন হয়ে আমাদের বাংলা ভাষায় বর্তমানে প্রচলিত শব্দগুলো, অর্থাৎ এই শব্দগুলোকে আমরা বলছি অর্ধ তৎসম শব্দ। আর কোনো প্রশ্ন? No, sir. আচ্ছা, তাহলে আমরা আজকে যে আলোচনা করেছি এখান থেকে একটি বিষয় আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি, বাংলা একটি সমৃদ্ধ ভাষা। এই ভাষায় যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলো শুধু এদেশের মানুষের ভাষা থেকে নাই, পরিবর্তনের মাধ্যমে সে প্রাচীন ভাষারীতি থেকে আহ, বা বিভিন্ন বিদেশি ভাষা থেকে এসে আমাদের বাংলা ভাষাটি সমৃদ্ধ ভাষায় পরিণত হয়েছে। তো আমাদের যে আজকে যে আলোচনা করেছি, আলোচনার মধ্যে দুটি পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করেছি। বলো তো দেখি, রাফি বলো, শাহিদুর রহমান রাফি বলো, এই পারিভাষিক শব্দ দুটি কি? স্যার আচ্ছা, পাচ্ছ না? রাহিমা বলো দেখি, আজকে দুইটি পারিভাষিক শব্দ জেনেছি, সেই ব্যাকরণিক পারিভাষিক শব্দ দুইটি কি? একটা তৎসম শব্দ আর একটা তদ্ভব শব্দ। ধন্যবাদ তোমাকে। হচ্ছে এই দুইটা হচ্ছে পারিভাষিক শব্দ। আচ্ছা, পরের প্রশ্ন আমরা একটু করতে চাচ্ছি, দেখি। রুবায়ত জুহা রুবাব, আচ্ছা শামস রুবায়ত জুহা, আচ্ছা বলো তো দেখি, খাঁটি বাংলা শব্দ কোন শব্দগুলোকে বলা হয়ে থাকে? দেশি শব্দ না। খাঁটি বাংলা শব্দ কোন শব্দগুলোকে বলা হয়ে থাকে? তৎসম। হয়নি। আমি বলি বলেন। স্যার তদ্ভব। হ্যাঁ, তদ্ভব শব্দগুলোকে বলা হয়ে থাকে খাঁটি বাংলা শব্দ। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা, ঠিক আছে? আজকের আলোচনা থেকে তোমরা হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক হচ্ছে
10টি এমসিকিউ তৈরি, 10টি এমসিকিউ তৈরি করবে, 10টি এমসিকিউ তৈরি করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবে, ঠিক আছে? আমরা স্যার এসকিউ এমসিকিউ, আচ্ছা এমসিকিউ বললে আসলে হবে না, তোমরা এমসিকিউ হবে দরকার নাই, 10টি প্রশ্ন আর উত্তর এসকিউ তৈরি করো, হ্যাঁ এটাই ভালো হবে। হ্যাঁ সেই জন্যই বললাম। স্যার আজকে যতটুকু পড়ালেন তার মধ্যে হ্যাঁ আজকে যতটুকু পড়িয়েছি তার মধ্যেই 10টি এসকিউ প্রশ্ন তৈরি করে প্রশ্ন এবং উত্তর লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে? আমরা এটা তোমাদেরকে অবশ্যই চেক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে ভাষাটি আরো সুন্দরভাবে আয়ত্ত করতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো, আর অবশ্যই নিয়মিত পড়া ক্লাসগুলো করবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।